আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে সাংবাদিক সম্মেলনে আমার সাথে উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রদেশের অন্যতম সহসভাপতি শ্রী শান্তিরঞ্জন দেবনাথ। আমরা যে বিষয়টা নিয়ে আজকে প্রধানত আলোচনা করতে চাই সেটা হচ্ছে, সম্প্রতি আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের রাজ্যে দেশের গৃহমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার আরও 2 জন সদস্য 8 রাজ্যের মুখ্যমন্ত্রীরা, রাজ্যপাল মহাশয়রা সহ সরকারি দপ্তরগুলো উচ্চ পদস্থ অনেক আধিকারিক তারা রাজ্যে এসেছে। কিসের জন্য? যেটা জানার কথাই, তবে একটু উল্লেখ করতে চাই। 1971 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার অনুভব করেছিলেন যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি প্রধানত যে অনুন্নয়ন, অব্যবস্থা, দুর্গমতা, নিরাপত্তা প্রশ্ন সহ সামাজিক আর্থিকভাবে তাদের যে পিছিয়ে থাকাটা, সেই রাজ্যগুলির পিছিয়ে থাকাটা, এ থেকে উত্তরণ ঘটানো জরুরি এবং উত্তরণ ঘটিয়ে আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে একাকীকরণ করাটা অগ্রাধিকার দেওয়ার প্রশ্নে 71 সালে নর্থ ইস্ট কাউন্সিল বা সংক্ষেপে এনইসি গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে এই যে পরিকল্পনাটা, এটা রূপায়িত করা এবং একে আরো গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল, ধাপে ধাপে উদ্যোগ গ্রহণ করেছিল। এতে এই এনএসিটা আরেকটা বিষয় ছিল, ছিল সাধারণ বাজেট যে ক্ষেত্রগুলিতে সেভাবে অর্থ সংস্থান করার সুযোগ থাকে, সেই জায়গাতে ব্যতিক্রমী যে জায়গাগুলি দুর্গমতা ইত্যাদি, সেখানে এই এনএসির মাধ্যমে যাতে অর্থ বরাদ্দ করা যায়, এটা একটা অন্যতম উদ্দেশ্য। পরবর্তী সময়কে আরো সম্প্রসারিত করা, শক্তিশালী করার প্রশ্নে ডুনার মঞ্চ গড়ে তোলা হয়েছিল। 2001 ইংরেজিতে তখনকার কেন্দ্রীয় সরকার, সেই সরকার অর্থ দপ্তরের অধীনে ডুনার মঞ্চ তৈরি করেছে। 4 সালে কেন্দ্রীয় সরকার একে পূর্ণাঙ্গ একটা পূর্ণ দপ্তর হিসাবে 4 সালে ডুনার দপ্তরকে রূপ দিয়ে একজন কেন্দ্রীয় পূর্ণাঙ্গ মন্ত্রী নিযুক্ত। এই হওয়ার পর এটা তাদের কাজকর্মগুলি করে আসছে। রাজ্যের মানুষ সবসময় বরাবরই আশা পোষণ করে আসছিল যে এতে বিকাশ, রাজ্যের বিকাশের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি আমাদের রাজ্য বিকাশের ক্ষেত্রে এই ক্ষেত্রটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার 72তম অধিবেশনটা যখন আমাদের রাজ্যে হচ্ছিল, তখন রাজ্যবাসীরা আমরা প্রদেশ কংগ্রেসও তাকিয়েছিলাম যে এই যে গৃহমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের এই যে উপস্থিতি, এর ফলে আমাদের রাজ্যের যে উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। রাজ্যে যে এখনো যে সমস্ত দুর্গম অঞ্চলগুলি রয়ে গেছে, সেই অঞ্চলগুলি, বিশেষত আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলির যে সমস্ত সমস্যাগুলি রয়ে গেছে, সেই সমস্যাগুলির আসল সমাধানের ক্ষেত্রে এই বৈঠক একটা কার্যকরী ভূমিকা পালন করে। এবং আমাদের রাজ্যে একটা বলা যায় সভ্যতার ক্ষেত্রে
একটা বড় সমস্যা হিসাবে চিহ্নিত হয়েছে, যেটা ওই রাজ্য দেশের গৃহমন্ত্রীর কথা থেকে বেরিয়ে এসেছে। আমাদের রাজ্যটা নেশায় গ্রাস করে ফেলেছে, নেশার সাগরে ভাবছে না। এ থেকে রাজ্যটাকে রক্ষা করার প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সম্ভবত শ্রমিকের সংখ্যা 22-23 সালে ছিল 61,160 জন, বর্তমানে তা কমিয়ে দাঁড়িয়েছে 60,014 জন। ফলে এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলি নিয়ে কোনো আলোকপাত করা হয়েছে বলে জানা নেই। সরকার সুশাসনের কথা বলে, কাজের সরকার বলে, উন্নয়নের ধারা বলছে। আমার কাছে তথ্য আছে, যদি আজকে আর সময় নেব না, যদি আমরা এগুলি পরবর্তী সময় বলবো। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে তারা তো বিপ্লব দত্ত প্রতিবার দিল্লি যেত আর বলতো হাজার হাজার, 10,000, 12,000, হাজার হাজার কোটি টাকা নিয়ে আসছে। প্রকৃত চিত্রটা কি? গত এই তাদের সময়কালে কত টাকা বরাদ্দ হয়েছে, এর মধ্যে দেখা যাচ্ছে প্রায় 50% বেশি টাকা তো কমে আসছে, ধারাবাহিকভাবে কমে আসছে। 50% বেশি টাকা রাজ্য সরকার নির্ধারিত প্রকল্পগুলিতে এখনো খরচ করতে পারেনি। সেগুলি ব্যাংকে মজুত আছে, সেই টাকায় কি হচ্ছে কেউ জানে না। যেমন জানে না ডোনারের টাকায় কি হচ্ছে। আমরা দেখেছি এই রাজ্যে পর্যটনের বিকাশের নামে নানা কি কর্মকাণ্ড করা হয়েছে, পর্যটনের কতটা বিকাশ হয়েছে। সর্বশেষ একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে সেখানে কিছুদিন আগে একজন ভারত শ্রেষ্ঠ শিল্পীকে এনে কোটি কোটি টাকা খরচ করে যে পর্যটনের যে ক্ষেত্র নাকি বেড়ে যাবে, সেই কথা কি করে প্রচার সংগঠিত করা হয়েছে। কার্যত কি হয়েছে? সেই প্রচার ভারতবর্ষের পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে এই শিল্পীর যে ভূমিকা নেওয়ার কথা ছিল, সেই কোনো ভূমিকা নেই। এটা ভারতবর্ষে প্রচারিত হয়নি। ফেসবুকে সেই সমস্ত বিষয়ে ফেসবুকে এই কর্মসূচির কথা একবারও উল্লেখ করেনি। এইভাবে কার্যত আমরা সে সময় বলেছিলাম, আমাদের দলের তরফ থেকে বলা হয়েছিল, কার্যত কিছু টাকা, সরকারি টাকা কাউকে তার পছন্দের ব্যক্তিকে পাইয়ে দেওয়া। এটা আর যেটা বলেই আমি শেষ করব, যে সেটা অমিত শাহজি এবং আমাদের রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীরা যে সমস্ত কথা বলে যে আমাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটেছে, মাথা পিছু আয় বাড়িয়েছে, রাজ্যের জিডিপি বেড়েছে, দেশের জিডিপি বেড়েছে, প্রকৃত তথ্য হচ্ছে, আমি সেগুলি তথ্য আজকে উল্লেখ করে শুধু বলবো, অনন্ত নাগেশ্বরনের যে প্রধানমন্ত্রী, মুখ্য উপদেষ্টা, ওনার কথা ভারতবর্ষের কর্পোরেট জগতের আয় অস্বাভাবিক রকম বেড়ে গেছে। ওই সেই আদানি থেকে শুরু করে যে নির্দিষ্ট কিছু কর্পোরেট সেক্টরের আয়, যা বিগত 15 বছরে হয়নি। 15 বছরে যা হয়নি, শ্রমিকদের আয় কমে গেছে, টাকাই কমে গেছে। আমাদের রাজ্যেও একটা অংশের মানুষের আয় বেড়েছে। নেশা পাচারকারী, চোরাচালানকারী, নিগো মাফিয়া, জমির দালাল আর বিজেপির একটা অংশের নেতা মন্ত্রী থেকে কার্যকর্তা, যাদের 18 সালের আগে নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না, ঘুমালে পরে আকাশের তারা গুনতে পারত, তারা আজকে প্রাসাদসম বাড়ি করেছে, তারা আজকে সেখানে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে, সেখানে তারা আজকে দামি দামি গাড়ি ব্যবহার করছে। এদের আয় বেড়েছে, এটা ঠিক। এটাই যদি বিকাশ হয়ে থাকে, এটাই যদি উন্নতি হয়ে থাকে, তাইলে তো আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা বলবো, আমরা কংগ্রেস দল, আমরা বলবো রাজ্যের 40 লক্ষ মানুষ উপেক্ষিত। এই সময়ের মধ্যে তাদের অবনতি হয়েছে কৃষক, শ্রমিক সহ ছাত্র, যুব, শিক্ষা ক্ষেত্রে, শিক্ষক কর্মচারীদের ক্ষেত্র, এগুলি তো বলে লাভ নেই। সেখানে একেবারে সমস্ত অংশের মানুষ আজকে বিপদের মুখোমুখি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কংগ্রেস দল বসে নেই, আগামী দিনে আমরা বসে থাকবো না। এই সমস্ত অপপ্রচার, প্রতারণা এর বিরুদ্ধে আমরা দল মত নির্বিশেষে আমরা যাতে আন্দোলন গড়ে তোলার কর্মসূচি নিয়ে আমরা রাস্তায় নামবো। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত অংশের রাজ্যবাসীর সমর্থন আমরা চাইব। এই কথাটি বলে আমি আবারও বলে নিচ্ছি, একটু হয়তো সত্যতা আমরা দেখলাম যে এই বলা যায় 2 দিনের অধিবেশন
তারপর গতকালকেরও একাধিক কর্মসূচি, এই কর্মসূচিগুলিতে দেশের গৃহমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেই বিষয়গুলিকে তুলে ধরেছে, এ বলা যায় যে এ একটা পুরনো রেকর্ডই বাজিয়ে দিচ্ছে। সে রেকর্ডটা কি? রাজ্য উন্নয়নের শিখরে বাড়ছে। অর্থনীতির দিক থেকে রাজ্যটা এতটাই এগিয়ে গেছে যে ভারতবর্ষের অগ্রণী রাজ্যগুলিকে ছাড়িয়ে গেছে। আইন শৃঙ্খলার দারুণ অগ্রগতি সাধিত হয়েছে, ভারতবর্ষ উল্লেখ করার মতো অবস্থা তৈরি হয়েছে। উন্নয়নের কথা তো বলে লাভই, সুশাসন আর উন্নয়নে রাজ্যটা ভাসছে। এই যে বিজ্ঞপ্তি প্রচার করে চলছে, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা, তারা যে প্রচার চালিয়ে যাচ্ছে, এতেই সঙ্গ দিয়েছে অমিত শাহ, আমাদের দেশের প্রধানমন্ত্রী। উনি বলেছেন, যেটা উল্লেখ করার মতো, উনি বলেছেন যে প্রকৃত তথ্যকে আড়াল করে উনি বলেছেন রাজ্যের মানুষের আয় বেড়ে গড় আয় হয়েছে 1,77,000 টাকা গড় আয়, মাসিক গড় বা বাৎসরিক গড় আয়। এবং এটা নাকি ভারতবর্ষের উন্নত অনেক রাজ্যের চাইতে বেশি। উনি বলেছেন আমাদের বন্যার সময় উনি আসেননি, বন্যা পীড়িত কৃষক সহ সাধারণ মানুষকে, ক্ষতিগ্রস্ত মানুষকে কেন্দ্রীয় সরকার কোনো সাহায্য করেননি। তারপরেও উনি কৃষকদের কল্যাণে অনেক কথা বলেছেন, তাদের প্রশ্নে মায়া কান্না করে বলেছেন মোদী নির্দেশিত পথে, যে পথে রাজ্য সরকার চলছে, এই পথে আগামী 2-3 বছরের মধ্যে কৃষকদের আয় 30% বেড়ে যাবে। এটা উনি জোরের সাথে বলেছেন। আমাদের রাজ্যে সকলেই জানে পানীয় জলের জন্য প্রায়শই রাস্তা অবরোধ হচ্ছে। শুধু দুর্গম অঞ্চলে না, শহরতলিতে পানীয় জলের সংকটের জন্য রাস্তা অবরোধ থেকে এমনকি মুখ্যমন্ত্রীর কনভয় আটকে দেওয়া হচ্ছে। এটা কোনো রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষ, মায়েরা, বোনেরা সেই সমস্ত অবরোধগুলি করছে। অথচ উনি বলেছেন যে পানীয় জলে আজ আর কোনো সমস্যা নেই রাজ্যে। 87% উপর মানুষের বাড়িতে নাকি পানীয় জলের পাইপলাইনের জল চলে গেছে। সম্পূর্ণ ব্যর্থ একটা প্রকল্প। আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করবো কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ আর রাজ্যে খরচের অবস্থা। উনি এগুলি উল্লেখ করেছেন। কার্যত আমাদের রাজ্যের অবস্থাটা যদি শুধু এনএসির ক্ষেত্রেই দেখি, যে এনএসির ক্ষেত্রে আমাদের রাজ্যটা গত 6 বছরে যে পরিমাণ টাকা পেয়েছিল, বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দের জন্য যে পরিমাণ টাকা পেয়েছিল, গত অগাস্ট মাসে এনএসির পোর্টালে যে তথ্য প্রকাশিত হয়েছে, এতে দেখা যায় 85.7 কোটি টাকা 13টা ছোট বড় প্রকল্পের জন্য এনএসি মঞ্জুর করেছে। তা এই প্রকল্পগুলি রূপায়িত হওয়ার কথা ছিল 31 মার্চ 2025-এর। অনেক প্রকল্প রূপায়িত করার তারিখ পার হয়ে গেছে। তারপরেও দেখা যায় 3টি প্রকল্প আছে এখনো শুরু করা যায়। 2025-এর 31 মার্চের মধ্যে প্রকল্পগুলি রূপায়িত করার অবস্থা যদি দেখুন, আমি সব বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমি শুধু টাকার অঙ্কে বিষয়টা বলছি। এখন পর্যন্ত ওই প্রকল্পগুলিতে যে 85.7 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার মধ্যে খরচ হয়েছে মাত্র 21.38 কোটি টাকা রাজ্য সরকার খরচ করতে পেরেছে।
আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস কিছু কর্মসূচি নিয়েছে এবং সেই কর্মসূচি আমাদের রাজ্যেও প্রতিপালিত হবে। এই সম্পর্কে আমি আপনাদের দু চারটে কথা বলব। আগামীকাল আপনারা নিশ্চয়ই জানেন যে পার্লামেন্টের যে শীতকালীন অধিবেশন শেষ হয়ে গেল, সেই শীতকালীন অধিবেশনের শেষ পর্বে আমাদের জনপ্রিয় নেতা তথা সংসদের বিরোধী দল নেতা শ্রী রাহুল গান্ধীজি এবং কংগ্রেসের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার যিনি নেতা শ্রী মল্লিকার্জুন খাড়গেজির অনুরোধে ভারতীয় পার্লামেন্টে সংবিধানের বিষয়ে একটা বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা প্রথম দিকে অত্যন্ত মর্যাদাপূর্ণ সহকারে অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত দেখা গেছে সেই সভাতে বিজেপি এমপিরা তাদের একেবারে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ সিদ্ধ করার জন্য তারা সংবিধানের যিনি প্রণেতা, যিনি সংবিধান রচনা করেছেন ভারতীয় সংবিধান, শ্রী বাবা সাহেব আম্বেদকর, সে আম্বেদকর সম্পর্কে অত্যন্ত অপমানজনক মন্তব্য আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে অবমাননাকর মন্তব্যটা আমি বলছি, তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন আজকাল নাকি একটা ফ্যাশন হয়ে গেছে আম্বেদকরের নামটা, কেবল আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। তিনি বলেছেন এইভাবে যদি আম্বেদকরের নাম যদি বারবার তো নেয় তাহলে তো ভগবানকেও ধোয়া দিতে পারে, সর্বলাভ হতে পারে। এই ধরনের যে তুচ্ছ তাচ্ছিল্য আম্বেদকরকে, এটা কিন্তু ভারতীয় জনগণ মেনে নেবেন। ভারতীয় জনগণ মনে করেন আম্বেদকর হচ্ছেন ভারতবর্ষের একেবারে নিপীড়িত শোষিত মানুষের তিনি মুক্তিদাতা। এই আম্বেদকরের অবমাননা নিয়ে জাতীয় কংগ্রেস আগামীকাল শুরু করেছে আম্বেদকর সম্মাননা যাত্রা। এই উপলক্ষে ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যের প্রতিটি জেলাতে একটা মিছিল সংগঠিত হবে এবং আমাদের রাজ্যবাসী মিছিল সংগঠিত হবে এবং মিছিল সংগঠন করে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি একটা পেশ করব। সেই স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষমা প্রার্থনা এবং তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি জানানো হবে। এই গেল আগামীকালের কর্মসূচি। এছাড়া আপনারা সবাই জানেন যে আগামী 26শে ডিসেম্বর জাতির জনক মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের তার যে আবির্ভাব তার 100 বছর পূর্তি হচ্ছে এবং আমরা সবাই জানি যে মহাত্মা গান্ধী যখন জাতীয় কংগ্রেসে আসেন এবং জাতীয় কংগ্রেসের সভাপতি পদে যখন তিনি নিযুক্ত হন, তখন থেকেই ভারতে ইংরেজদের বিরুদ্ধে যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত হয়। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ সত্যাগ্রহ ইত্যাদির মাধ্যমে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামকে জাতির জনক মহাত্মা গান্ধী এগিয়ে নিয়ে গেছেন। এই জাতির জনক মহাত্মা গান্ধীকে যেভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন তাকে সম্মানজনকভাবে স্মরণ করার জন্য আগামী 26শে ডিসেম্বর সারা দেশে একটা অনুষ্ঠান, সারা দেশেই প্রত্যেক প্রদেশ কংগ্রেস কমিটি সেই অনুষ্ঠান পালন করবে এবং কেন্দ্রীয়ভাবে একটা অনুষ্ঠান হবে। সেটা হবে কর্ণাটকের বেলগাঁওতে। সেখানে সিডাব্লিউসি একটা অধিবেশনও হবে এবং ইতিমধ্যে কালকে আমাদের রাজ্য থেকে যে সিডাব্লিউসি মেম্বার মাননীয় বিধায়ক রায় মহোদয় এবং আমাদের পিসিসি সভাপতি আশিস কুমার সাহা মহোদয়, তারা দুজনেই ওই বেলগাঁওতে উপস্থিত থাকবেন। সেই অনুষ্ঠানটা হবে আগামী 26শে ডিসেম্বর। এছাড়া 28শে ডিসেম্বর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আপনারা জানেন 1885 সালে এলান অ্যাক্টোরিয়ান হিউ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিল এবং আজ থেকে যেটা হয়েছিল 139 বছর আগে, অর্থাৎ আগামী 28 তারিখ হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের 134তম প্রতিষ্ঠা দিবস এবং এই উপলক্ষে সারা ভারতবর্ষে এই প্রতিষ্ঠা দিবস অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হবে। আমাদের রাজ্যেও সেটা পালন করা হবে এবং আমরা যখন এই প্রতিষ্ঠা দিবস পালন করবো সেই উপলক্ষে আমাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং কংগ্রেসের পতাকা উত্তোলিত হবে এবং গান্ধীঘাটে গিয়ে সেখানে আমরা শহীদদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব এবং পরবর্তী সময়ে আমরা আলোচনা চক্রের আয়োজন করব এবং 26 তারিখ গান্ধীজির জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়ার যে শতবর্ষ
এই শতবর্ষ পূর্তি উপলক্ষে যে সমস্ত প্রোগ্রামগুলি হবে তার মধ্যে জহর ও বারামন্ত্রীর উদ্যোগে কিছু সাংস্কৃতিক কার্যকলাপ হবে এবং সেখানে আমাদের দপ্তরের আয়োজন রাখা হয়েছে। এবং 28 তারিখে রক্তদান শিবির হবে এবং বিভিন্ন সেবামূলক অনুষ্ঠান, যেমন হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, বিভিন্ন অনাথ আশ্রমের ফল মিষ্টি বিতরণ। এই যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো যাতে সুভাবে সম্পূর্ণ হয়, খুব সুন্দরভাবে যাতে আমরা পালন করতে পারি, তার জন্যে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাদের কথা না, কংগ্রেস দলের কথা। ভারতবর্ষের একটা স্বনামধন্য সমীক্ষক সংস্থা কেয়ারের জাতীয় ক্ষেত্রে তারা দেশের সবকটা রাজ্যের আর্থ সামাজিক অবস্থা নিয়ে তারা সেখানে একটা পর্যালোচনা করেছে। সেই পর্যালোচনা করতে গিয়ে সবকটা রাজ্যকে দুইটা ভাগে ভাগ করেছে, এ এবং বি ক্যাটাগরি। বি ক্যাটাগরিতে আমাদের রাজ্য সহ উত্তর পূর্বের অন্য রাজ্যগুলি, তার সাথে আছে গোয়া, হিমাচল প্রদেশ এবং পন্ডিচেরি। সেখানে 46টা সূচককে নির্ধারিত করা হয়েছে, যে বিষয়গুলির উপর পর্যালোচনা সমীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, আমি শুধু 46টা বলতে চাই না, 3টি ক্ষেত্রকে উল্লেখ করছি, যে সার্বিক কম্পোজিট স্কোরে 11টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান হয়েছে 8ম। আর্থিক পরিচালনার ক্ষেত্রে স্থান হয়েছে 9ম। ভালো শাসন ব্যবস্থা, সুশাসনের ধ্বজা উড়িয়ে চলছে, ভালো শাসন ব্যবস্থা, সেক্ষেত্রে রাজ্যের স্থান হচ্ছে 8ম। এই হচ্ছে আমাদের রাজ্যের উন্নয়নের যে শিখরে আসছে অমিত শাহ যে কথা অনুযায়ী তার রাজ্যে বলেছে যে শান্তির পরিবেশ বিরাজ করছে। সেখানে যে উত্তর পূর্ব সহ আমাদের রাজ্যে নাকি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে মোদিজি আসার পর। আমাদের দেশের ইতিহাসকে অস্বীকার করা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে সকলেই জানেন, উত্তর পূর্বাঞ্চলের অন্যতম একটা সমস্যা ছিল বৈরী সমস্যা। এই বৈরী সমস্যা সমাধানের প্রশ্নে জাতীয় কংগ্রেস দল দলীয় স্বার্থকে দেখেনি, দলীয় স্বার্থকে উপেক্ষা করে সেখানে কোনো কোনো রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কংগ্রেস দলের সরকারকে বলি দিতেও প্রস্তুত হয়। এসব করে পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে শ্রীমতী গান্ধী, রাজীব গান্ধী এবং মনমোহন সিংরা যে ভূমিকা প্রতিপালন করেছিল, এগুলিকে অস্বীকার করে নরেন্দ্র মোদীকে গুণগান করা হচ্ছে। আমাদের রাজ্যে এটা তো সকলেরই জানা আছে যে 80 জনের দাঙ্গার সময়, সে সময় একটা বিপরীত ধর্মী দলের সরকার ছিল এই রাজ্যে, কিন্তু কেন্দ্রীয় সরকার এই কথাকে মাথায় না রেখে রাজ্যের দাঙ্গা মোকাবেলা করার প্রশ্নে, থামানোর প্রশ্নে, শান্তি প্রতিষ্ঠার প্রশ্নটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিংকে রাজ্যে পাঠিয়েছিল। এবং উনি এসে দলের কথা না ভেবে দাঙ্গা মোকাবেলা সরকারের পাশে, রাজ্য সরকারের পাশে এবং মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন, সেটা সেই সময়ে রাজ্যের সব অংশের মানুষের প্রশংসা করিয়ে দিয়েছে। এগুলিকে স্বীকার না করে উনি বলেছেন, প্রধানমন্ত্রী এই রাজ্যের এই উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য, উন্নয়নের জন্য 60 বারের বেশি নাকি উনি সফর করেছেন। কিন্তু মণিপুর যে চলছে, 2 বছর যাবৎ মণিপুরে যাওয়ার সময় পায়নি। এই সময়ে ওই স্বরাষ্ট্রমন্ত্রী সে বিষয়ে একটি কথা উল্লেখ করে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে। আমি স্বরাষ্ট্র দপ্তরে সম্প্রতি যে হিসাব, 11 মাসে রাজ্যে খুন হয়েছে 113টি, লিপিবদ্ধ করা খুনের ঘটনা। মহিলা ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা ঘটেছে 1485, চুরি 145টি, অপহরণের ঘটনা 87টি, ডাকাতি 9টি, গন্ডাছড়া, কৈতারাবাড়ি, কদমতলা, পানিসাগর, কৈলাসহর ওই সমস্ত ঘটনা বাদে সেখানে
সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়েছে 22টি, এবং সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমাদের অপরাধের দিক থেকে আমরা মণিপুরের চাইতেও এগিয়ে আছি। আমরা প্রথম স্থান অধিকার করেছি মণিপুরের জাতি দাঙ্গার ঘটনাগুলিকে বাদ দিয়ে। কবলিত হয়ে কথা ভারতবর্ষের একটা জাতীয় সমস্যা বলে আমাদের অমিত শাহ যে উল্লেখ করেছে, সে কথা বলতে গিয়ে উনি বলেছেন সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক কিছু উল্লেখ করতে চাই না। নেশায় আমাদের রাজ্যটা সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে, উত্তর পূর্বের মধ্যে প্রথম স্থান। নেশা এবং মানব পাচারে আমাদের রাজ্যটাকে করিডোর হিসেবে ব্যবহার করছে। আমাদের রাজ্যে সরকারি হিসাব মতো 64% পুরুষ মাদকাসক্ত, বেকারদের মধ্যে 90% মাদকাসক্ত। তারা সেই জায়গাতে এই যে মাদকাসক্ত মানুষ, তারা প্রধানত দায়ী করছে এই মাদকাসক্ত হয়ে যাওয়ার পেছনে মূল কারণই হচ্ছে মাদক দ্রব্যের সহজলভ্যতা। সহজেই পাওয়া যায়। সকলেই জানে যে নেশা মুক্তির হুঙ্কার দেওয়া হয়েছে ওই বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী ওই বিপ্লব দেব থেকে শুরু করে আজকে ওই ডক্টর মানিক শাহ সকলে নেশা মুক্তির কথা বলেন, নানা কর্মসূচির কথা বলেন, কিন্তু সরকারি উদ্যোগ এই 6.5 বছর 8 মাস সময়ের মধ্যে রাজ্যের গলিতে গলিতে নানা জায়গায় সরকারি মদের দোকান নতুন লাইসেন্স দেওয়া সহ আমাদের রাজ্যে যে নেশা কারবার বন্ধন ক্ষেত্রে কোনো কার্যকরী ভূমিকা না নিয়ে এটা সকলেরই জানা কথা। রাজ্যবাসী জেনে গেছেন আজকে যে নেশা কারবারকে কার্যত বিজেপি দল এবং সরকার স্পন্সর করছে। তাই তো কোটি কোটি টাকার নেশা বাণিজ্য হচ্ছে। কখনো কখনো সেখানে নেশা সামগ্রী উদ্ধারের কথা প্রচার করা হচ্ছে, কিন্তু ওই নেশা কারবারির চাইতে এখন পর্যন্ত একটাও গ্রেপ্তারের ঘটনা নেই। যদিও কখনো কখনো কোন নেশা সামগ্রীর সাথে কাউকে গ্রেপ্তার করা হয়, তাদের পরিচয় কি হয় গাড়ির হ্যান্ডিম্যান নতুবা ড্রাইভার। এছাড়া ছোট ছোট নেশা পাচারকারী তাদেরকে গ্রেপ্তার করা হলে তাদের পরিচয় বেরিয়ে আসে বিজেপির কোনো কার্যকর্তা। আমাদের রাজ্যে বিভৎসতার অবস্থা হচ্ছে কি, এই নেশা অনেক শুধু মদ আর গাঁজা নয়, যেটা আজ থেকে 7-8 বছর আগেও মানুষ জানতো নেশা বন্ধের। আজকে শিরার মাধ্যমে মাদকাসক্তি গ্রহণ করার একটা মারাত্মক বিধি হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় গত এইডস কন্ট্রোল যে সোসাইটি তাদের যে বার্ষিক সাধারণ সভা, সেই সভায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে উনি বলেছেন যে 6.5 বছরে এইডসে নেশাসক্তের কারণে এইডসে আক্রান্ত হচ্ছে মানুষ, সেই জায়গায় এইডসে 146 জন মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে উদ্বেগের কথা 35 জনই হচ্ছে ছাত্র। উনি উল্লেখ করেছেন যে 2183 জন এইডস আক্রান্ত মানুষকে সরকারি ভাতা দেওয়া হচ্ছে। 27,155 জনের কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের এইডস কন্ট্রোল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যে এই হচ্ছে যে নেশা অবস্থা, অরাল নেশাক্রান্ত করেছে। সরকার গর্ব করে বলছে 121 কোটি টাকা অমুক টাকা তমুক টাকা উনার মন্ত্রক থেকে আনা হচ্ছে নেশা মুক্তি কেন্দ্র গড়ে তোলার জন্য। আর ভাষণ দিয়ে সরকার দায়িত্ব খালাস করছে, কিন্তু নেশার পেছনে সহজলভ্যতা আর অন্যতম বড় কারণ হচ্ছে কর্মহীনতা। মুখ্যমন্ত্রী গর্ব করে বলে সরকারি চাকরি দিচ্ছে, 13,000 চাকরি হয়েছে। 18 তারিখ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন 13,000 চাকরি হয়েছে। আবার বলেছেন, পাশাপাশি বলেছেন কি আগামী অল্প কিছু দিনের মধ্যে রাজ্যের থেকে বেকারিত্ব মুছে যাবে, বেকার শব্দটাই আর থাকবে। আমরা কি দেখছি 56,000-এর বেশি সরকারি শিক্ষক কর্মচারীর পদ। মুখ্যমন্ত্রীর কথা ধরে যদি দেখি 13,000 চাকরি, এর মধ্যে 4 থেকে 5 হাজার হবে
স্থায়ী চাকরি। এও আবার ওই সেখানে একটা ভালো অংশ হচ্ছে বহির রাজ্যের যুবক যুবতী আমাদের রাজ্যের বেকারদের বঞ্চিত করে। আর বাকি সব চাকরি হয় চুক্তি ভিত্তিতে, কম টাকার বিনিময় চুক্তি ভিত্তিতে, নতুবা আউটসোর্সিং এর মাধ্যমে এই চাকরিগুলির কোনো নিশ্চয়তা নেই, এজেন্সির মাধ্যমে কম পয়সায় চাকরি দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে বেকারদের অবস্থা তো চরম জায়গা। আমাদের রাজ্যের ছেলে মেয়েরা আজকে গোটা উত্তর পূর্বাঞ্চলের থেকে কাজের জন্য হন্য হয়ে ঘুরছে। ছেলে মেয়েরা দেশের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে যে কোনো কাজ পাওয়ার জন্য, প্রধানত পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যাচ্ছে। এই তথ্যগুলি দিতে গেলে অনেকটা সময় লেগে গেল। শুধু আমাদের রাজ্যে 92,000 শ্রম দপ্তরের হিসাব, 92,000-এরও বেশি কেন্দ্রীয় শ্রম দপ্তর হিসাব দিয়েছে ওই 2023 সালের গোড়ায়, যে ছেলে মেয়ে সেখানে পরিযায়ী শ্রমিক সহ যে কোনো কাজ করার জন্য দেশের অন্যান্য রাজ্যের সাথে বহির দেশেও পাড়ি দিচ্ছে। এগুলো সম্মানজনক কাজ নয়। যারা ওই মেধা যুক্ত যে সমস্ত ছেলে মেয়েরা দেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশে সে সম্মানজনক কাজ করছে, তাদের হিসাব না। এতে মেয়েদের সংখ্যা হচ্ছে 17,500-এর বেশি। এটা হচ্ছে আমাদের উন্নয়নের আরেকটা চিত্র। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রয়োজনীয় মেডিকেল অফিসার নেই, প্রধান হাসপাতাল ডিবিতে চিকিৎসা ব্যবস্থা বলতে আজকাল কিছু নেই। মুমূর্ষ রোগী, সেখানে চিকিৎসার কোন সুবন্দোবস্ত নেই। অন্যান্য ছোট বড় মাঝারি হাসপাতালগুলির কথা তো বলে লাভই নেই। আমাদের শুধু মেডিকেল অফিসার নয়, হোমিওপ্যাথি ডাক্তার থেকে শুরু করে আয়ুর্বেদিক ডাক্তার সবটাই কমে যাচ্ছে, কিন্তু নতুন কোনো নিয়োগ নেই। আমাদের স্বাস্থ্যকর্মী নেই, সেখানে ট্রলিতে রুগীকে আনা নেওয়া করতে গেলে, হুইল চেয়ার ব্যবহার করতে গেলে বাড়ি থেকে লুকিয়ে দিতে হয়, নতুবা টাকা দিতে হয়। এই ব্যবস্থা হয়েছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। আইজিএম হাসপাতালের সরকারি খরচে তৈরি হওয়া পরিকাঠামোকে একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। উজ্জ্বলনগরে একটা জমি তুলে দেওয়া হচ্ছে, তা নিয়ে ওই কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। কোনো সদুত্তর নেই, জমি তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে সেখানে একটা বেসরকারি সংস্থার হাতে হাসপাতাল গড়ে তোলার জন্য। অথচ সরকারের বহু প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়ে গিয়েছিলেন এইমস তৈরি করা হবে, এই জলের তলায় চলে। এখানে বলা হচ্ছে, অমিত শাহজি বলেছেন কৃষিতে আমাদের নাকি 30% যে কৃষকদের আয় 30% বেড়ে যাবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে অগ্রগতি যে নানা তথ্য দিয়ে আসছে। আর প্রকৃত রাজ্যের অবস্থাটা আমি আর বেশি সময় না নিয়ে সংক্ষেপে বলছি। কৃষি উৎপাদন ধান, গম, সেটা প্রতি বছর বলা যায় পাল্লা দিয়ে কমে আসছে। সেখানে কৃষিক্ষেত্রে 17-18 সালে ধানের উৎপাদন ছিল 8,12,090 মেট্রিক টন সরকারি হিসাব। সেখানে 23-24 সালে এসে দাঁড়ায় তা 7,92,406 মেট্রিক টন। 17-18 সালে গমের উৎপাদন ছিল 336 মেট্রিক টন। 23-24 সালে তা কমে দাঁড়ায় 203 মেট্রিক টন। আমাদের রাজ্যের শিল্পের বিকাশ হচ্ছে, সারা দেশেই তো শিল্পের অবস্থা ভয়ঙ্কর, আর্থিক অবস্থা তো ভেঙে পড়েছে। আমার কথা, রিজার্ভ ব্যাংকের যে তথ্য, সেই তথ্য এবং নরেন্দ্র মোদীজির যিনি প্রধান অর্থনৈতিক উপদেষ্টা, সেই অনন্ত নাগেশ্বর, উনি যে রিপোর্ট দিয়েছে, উনার যে লেখা বেরিয়েছে 7 তারিখ ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া 7 ডিসেম্বর, সেই লেখায় আমাদের আর্থিক যে ভয়ঙ্কর অবস্থা সেইগুলি স্বীকার করে দিয়েছেন। আমি কিন্তু বলতে চাই